একাধিক সাংবাদিকদের নিগ্রহ করা হলো। আর সাংবাদিক নিগ্রহে এবার আটক করা হয়েছে 9 দুষ্কৃতীকে, চিহ্নিত করা এবং তারপরে সেই 9 দুষ্কৃতীকে আটক করা হয়েছে। 9 দুষ্কৃতীকে গ্রেফতার। গুন্ডা দমন শাখার আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে এবার 9 দুষ্কৃতীকে গ্রেফতার করলো গুন্ডা দমন শাখা। রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের সঙ্গে কথা বলবো। রৌনক, আমরা দেখেছিলাম যে গতকাল যে ঘটনা ঘটলো, সাংবাদিকদের নিগ্রহ করা হলো এবং তারপরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন কাউকে রেয়াত নয়, এবং 24 ঘন্টার মধ্যে আমরা দেখলাম 9 দুষ্কৃতীকে গ্রেফতার করলো গুন্ডা দমন শাখা। এই 9 জন কারা, তাদের কি জানা যাচ্ছে? দেখো, একেবারে গতকালকে যে ধরনের ভিডিও ফুটেজ পুলিশের হাতে এসছে সেখান থেকে তারা চিহ্নিত করেছে এবং এই 9 জনের সরাসরি এই সাংবাদিক নিগ্রহের ঘটনা এবং ভাঙচুর সহ মারধর করার ঘটনার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। এই কারণেই কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন অর্থাৎ গুন্ডা দমন শাখা আজকে অভিযান চালিয়ে 9 জনকে ইতিমধ্যে আটক করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ কেবল এই 9 জনই নয়, তালিকাটা অনেক বড়, প্রায় 70 জনের কাছাকাছি রয়েছে যাদেরকে পুলিশ কিন্তু অলরেডি আইডেন্টিফাই করেছে এবং এই 9 জনকে জিজ্ঞাসা করে বাদবাকিদের খোঁজ চালার চেষ্টা করছে পুলিশ। এবং যেটা জানা যাচ্ছে, গতকাল সাংবাদিক নিগ্রহের ঘটনায় এই 9 জনই সরাসরিভাবে যুক্ত ছিল। তারা ভাঙচুর থেকে শুরু করে মারধর করা, জুতো ছোড়া, লাঠি ছোড়া, এই ধরনের কার্যকলাপ তারা ঘটিয়েছে। এই কারণেই আজ শহরে বিভিন্ন জায়গা থেকে অ্যান্টি রাউডি সেকশন কলকাতা পুলিশের অর্থাৎ গুন্ডা দমন শাখা তারা এই 9 জনকে আটক করেছে। ইতিমধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আরো বেশ কয়েকজন রয়েছে, তাদের খোঁজেই কিন্তু তল্লাশি অভিযান এখনো চলছে। সেক্ষেত্রে কেন এই ঘটনা তারা ঘটালো, এর পিছনে তাদের উদ্দেশ্য কি ছিল? কেবল কি এই নিট আন্দোলনের জন্যই তারা এখানে জড়ো হয়েছিল, নাকি এর পেছনে অন্য কোনো উস্কানি ছিল বা অন্য কারোর মদত ছিল? গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশনের তরফ থেকে এই 9 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ রৌনক। গতকাল আমরা কি দেখলাম? ধর্মতলায় বিক্ষোভ আর আন্দোলন, সেই বিক্ষোভের নামে সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। বিধানসভায় সাংবাদিক নিগ্রহের কড়া সমালোচনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 7 এফআইআর দায়ের করে গুন্ডা দমন আইনে মামলা পুলিশের। বাম ছাত্র যুবদের মিছিলে কুখ্যাতরা কেন? ওয়াটগঞ্জ, ইকবালপুর, খিদিরপুর, রাজাবাগানের 5 নাম দিয়ে প্রশ্ন শুভেন্দু অধিকারীর। এবং আমরা দেখলাম ইতিমধ্যেই 9 দুষ্কৃতীকে আটক করেছে গুন্ডা দমন শাখা। সেলফ ডিক্লেয়ার ককরোচ পার্টি তারা বলেছে যে বামফ্রন্টের কিছু ছাত্র সংগঠন তারা এই কর্মসূচিতে ঢুকে পড়ে। ছাত্র ছিল বলে আমার জানা নেই, কারণ ওদের কোনো কলেজ ইউনিভার্সিটিতে অস্তিত্ব নেই। এরা হলো এসএফআই, ডিওয়াইএসএ, এআইডিএসও, এআইএসএ, এআইএসএফ, এআইএসবি, পিএসইউ, আরএস ইত্যাদি ইত্যাদি। দিল্লির ছাত্র আন্দোলনের রেশ কলকাতায়। নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ককরোচ জনতা পার্টির সমর্থনে কলকাতায় মিছিল জমায়েতে তুমুল বিশৃঙ্খলা। আন্দোলনের নামে নৈরাজ্য। প্রতিবাদের নামে কার্যত জঙ্গিপনা। ধর্মতলায় সাংবাদিকদের উপর ন্যক্কারজনক আক্রমণ। নিউজ 18 বাংলার রিপোর্টার প্রীতি, অমিত, রৌনক টার্গেট। জি24 ঘন্টার প্রতিনিধি পিয়ালি মিত্র, কমল জানাকেও মারধর, হেনস্থা। আক্রান্ত টিভি9 বাংলার প্রতিনিধি দীপঙ্কর দাশগুপ্ত, সুমন মহাপাত্র, মাখন পাত্র। হামলা আর+এর রিক প্রকাশের উপরেও আক্রান্ত এই সময়ের প্রতিনিধি শিলাদিত্য কর। ঘটনার আঁচ এসে পড়ল বিধানসভায়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় জানালেন, ঘটনায় জড়িত কুখ্যাতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিক বন্ধুদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। মোট 6টি মামলা রুজু করা হয়েছে। মোট 6 না, 7টি মামলা।
এবং এই মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। পুলিশের দাবি, জনতাকে উস্কানি দিয়ে শুক্রবার পুরো ডোরিনা ক্রসিং দখল করার ডাক দেয় বিক্ষোভকারীরা। অভিযোগ, বারবার মাইকে প্রচার করে জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়। এলাকা খালি করতে বলা হলেও তা কানে তোলেননি বিক্ষোভকারীরা, বরং পাল্টা পুলিশকে লক্ষ্য করে বোতল, জুতো, লাঠি ও পাথর ছুড়তে শুরু করেন তারা। হেনস্থা করা হয় কর্মরত সাংবাদিকদেরও। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহে 7 এফআইআর, শতপ্রণোদিত মামলা রুজু করে পুলিশ। রাতেই আক্রান্ত সাংবাদিকদের বয়ান রেকর্ড, একাধিক ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ। শুক্রবার রাতে আহত সাংবাদিকদের দেখতে এসএসকেএমে যান মুখ্যমন্ত্রী। হাসপাতাল থেকেই হামলাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী। শুক্রবারীরা চিহ্নিত হয়ে গেছে, কয়েকটা দিন অপেক্ষা করুন, এদের কি করতে হয় আমি জানি। শনিবার সাংবাদিক হেনস্থার ঘটনায় বিধানসভায় সরব হন মুখ্যমন্ত্রী। শনিবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির সামনে কালো ব্যাজ পরে প্রতিবাদ কর্মসূচিও পালন করেন বিজেপি বিধায়করা। পরিকল্পনা করেই হামলা, ছক কষে সাংবাদিক নিগ্রহ। সরব বিজেপি থেকে নব তৃণমূল। ঘটনাকে তীব্র ধিক্কার জানায়, লজ্জার ঘটনা। ব্যবস্থা হবে একদম, ঘর নয় শ্রীঘর হবে। গুন্ডা দমন আইন এনে প্রত্যেকের ব্যবস্থা হবে। বিদেশি ফান্ডিং, বিদেশি চক্রান্ত এবং কারা কারা যুক্ত সেই নামগুলো দেখলেই তো বোঝা যায় যে এরা তো সব এজেন্ট। ছাত্র আন্দোলন তো পশ্চিমবাংলার গত 15 বছরে তো উঠিয়ে দিয়েছে না, তো সুতরাং এরা সব কেউই ছাত্র নয়। দেখুন, মুভমেন্ট এক জিনিস আর মুভমেন্টের নামে হুলিগানিজম, অ্যানার্কি আরেকটা জিনিস। টার্গেট করে সংবাদ মাধ্যমকে মারা হয়েছে এবং যারা গেছিল তারা শুধু মারতে যায়নি, তারা লুট করতেও গেছিল। আন্দোলনের নামে এক ধরনের অ্যানার্কি প্রতিষ্ঠা করার চেষ্টা হচ্ছে। সাংবাদিক নিগ্রহের ঘটনায় সদ্য বিধানসভায় পেশ হওয়া যে গুন্ডা দমন বিল, সেই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে রাজ্য সরকার। রাজ্য বিধানসভার অভ্যন্তরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিয়েছেন, তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে যে তাদের 3 পুরুষ মনে রাখবে কেন তারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিলেন। প্রায় 70 জনকে চিহ্নিত করা হয়েছে, যাদের একজনও ছাত্র নয়। আফরোজ অফ রাজাবাগান, নাহিদ অফ খিদিরপুর, তানভীর এন্ড নিজাম অফ ইকবালপুর, রাহুল জামাল অফ ওয়াটগঞ্জ। এই 5টা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম। গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে একদিন নয়, এই গুন্ডাদের 3 পুরুষ মনে রাখে। নিউজ 18 বাংলা। আন্দোলনের নামে সাংবাদিক নিগ্রহ, বিধানসভা চত্বরে প্রতিবাদ বিজেপি বিধায়কদের। গতকাল মিডিয়াকে টার্গেট করে আক্রমণ, ধর্মতলায় আন্দোলনকারীদের একাংশের তাণ্ডব, প্রতিবাদে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। সাংবাদিকের উপর আক্রমণে জানাই ধিক 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 ধিক। বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। পরিকল্পিতভাবে উত্তেজিত করা, সাংবাদিকদেরকে নিগ্রহ করা, পুলিশের দিকে জুতো, জলের বোতল ছুঁড়ে মারা। বিরোধী তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ষিয়ান বিধায়ক তিনি বলছিলেন যে নিরস্ত্র ছিল। আমি দেখলাম অনেক সাংবাদিকের রক্ত পর্যন্ত ঝরেছে। তাহলে নিরস্ত্র অবস্থায় কি করে রক্ত ঝরে? ফলে এই প্রশ্নে আমার মনে হয় সাংবাদিকদেরকে যারা নিগ্রহ করে এবং তাদের পাশে যারা দাঁড়ান, তাদেরকেও আমরা ধিক্কার জানাচ্ছি।
ধর্মতলায় আন্দোলনের নামে পুলিশ সাংবাদিকদের উপর হামলা, যারা দেশভাগে চক্রান্ত করে তাদের মুখ প্রকাশ্যে আসছে। বিচ্ছিন্নতাবাদীদের রেয়াত নয়, হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ। এরা কারা যারা এই ধরনের উৎপাত করছে? তারা নেপালের গল্প বলছে, তারা পাকিস্তানের গল্প বলছে। ভারতের বিরুদ্ধে, ভারতকে ভাগ করা চক্রান্তের সঙ্গে যারা, বিদেশের সঙ্গে যুক্ত যারা, সেই ফেসগুলোই সামনে চলে আসে, সেই স্লোগান চলে আসে। বহু বছর ধরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে তিনি যেভাবে এই উগ্রপন্থীদের টাইট করেছেন, বিচ্ছিন্নতাবাদীদের টাইট করেছেন, তারা এখন শেষ নিঃশ্বাস নিচ্ছে। তো এরকম কোনো না কোনো ইস্যুকে সামনে নিয়ে মাঝে মধ্যে উৎপাত করে মিডিয়াতে কিছুদিন থাকে, এর বেশি এর কোনো প্রভাব সমাজে নাই। এবং ওরা যা করেছে, মিডিয়াকে অ্যাটাক করছে, সাধারণ মানুষ, পুলিশকে অ্যাটাক করছে, তো মানুষ এতে খুবই ক্ষুব্ধ। কোনো রাজনৈতিক লাভ পাবে না। এই আন্দোলনে অতিবাম যোগ বা আরবান নকশালদের কতটা ভূমিকা রয়েছে? সবই আছে, রাতারাতি তো বোঝা যায় না, ধীরে ধীরে এক্সপোজ হবে। আর এদের অ্যাক্টিভিটিটা মিলে যাচ্ছে, এদের স্লোগান মিলে যাচ্ছে, এদের কাজ করার ঢং, ঘুরে ফিরে সরকার নরেন্দ্র মোদীকে টার্গেট করা, বোঝাই যাচ্ছে এরা ওই এদিক ওদিক দুটোই আছে। এদের ব্যবহারে তো জঙ্গিপনা দেখতে পাচ্ছি, জঙ্গি যোগ আছে কিনা সেটা পরবর্তীকালে বোঝা যাবে। ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গতি, কলকাতা বারাণসী হাইওয়ের কাজে গতির নির্দেশ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ডিএমদের সঙ্গে সিএস এর বৈঠক, আর সেই বৈঠকের নির্দেশ ডাবল ইঞ্জিনে জাতীয় সড়কে গতি। কলকাতা বারাণসী হাইওয়ের কাজে গতির নির্দেশ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ ডিএমদের সঙ্গে সিএস এর বৈঠক। সরাসরি চলে যাব, সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, আমরা দেখেছিলাম এর আগে একাধিক রাজ্যে কাজ শুরু হলেও বাংলায় কাজ শুরু হয়নি, অর্থাৎ কোথায় সমস্যা ছিল, সেই সমস্যা কি তাহলে এবার সমাধানের পথে? একদমই, দেখো, মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল আজ দুপুরবেলায় বৈঠকটি করেন, যে বৈঠকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং বিভিন্ন জেলার জেলাশাসকরা ভার্চুয়ালি উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রজেক্ট ধরে ধরে, অর্থাৎ এ রাজ্যে বর্তমানে জাতীয় সড়কের যে কাজগুলি হচ্ছে তার প্রজেক্ট ধরে ধরে তিনি পর্যালোচনা করেন প্রায় 1.5 ঘন্টা ধরে। সূত্র মারফত খবর, সেই বৈঠকে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল প্রথমেই আলোচনা করেন কলকাতা বারাণসী জাতীয় সড়কের পর্যালোচনা, এবং সেখানে উঠে আসে যে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে এই কলকাতা বারাণসী জাতীয় সড়কের কাজ শুরু হলেও এ রাজ্যে এখনো পর্যন্ত সে অর্থে কোনো কাজ শুরু হয়নি। তার কারণ কিছু টেকনিক্যাল সমস্যা এখনো পর্যন্ত রয়েছে। সেই টেকনিক্যাল সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল আজকের বৈঠকে দিয়েছেন জেলা শাসকদের। মূলত কলকাতা বেনারস যে জাতীয় সড়ক, তা এ রাজ্যের 6টি জেলার উপর দিয়ে আসবে। পুরুলিয়া, বাঁকুড়া ধরে এই 6টি জেলার মধ্য দিয়ে আসবে। এই 6টি জেলার জেলা শাসককে বিশেষ করে আজকের বৈঠকে নির্দেশ দিয়েছেন মুখ্য সচিব, যাতে দ্রুত এই সমস্যা কাটানো যায়। পাশাপাশি খড়গপুর মোরগ্রাম জাতীয় সড়কেরও কাজ চলছে, এবং সেক্ষেত্রে জমি অধিগ্রহণ থেকে শুরু করে যাদের ক্ষতিপূরণ দিতে হবে, এই সমস্যা যাতে, এই সময়সীমা যাতে অযথা দেরি না করা হয়, এবং সেক্ষেত্রে এনওসি সংক্রান্ত সমস্যা বা টেকনিক্যাল যে সমস্যাগুলি রয়েছে আগামী 15 দিনের মধ্যে মেটানোর নির্দেশ মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল দিয়েছেন। অর্থাৎ জাতীয় সড়কের কাজে গতি আনার নির্দেশ আজকের বৈঠকে মুখ্য সচিব দিয়েছেন বলেই নবান্ন সূত্রে খবর। বেশ, সেবাশ্রয় দুর্নীতি তো পুরো খুনের মামলা, ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। বিধানসভায় বিবৃতি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বললেন সময় কথা বলবে। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। এত বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। রাজ্যের মধ্যে যেন আরেকটা রাজ্য ডায়মন্ড হারবার। সেই ডায়মন্ড হারবারের সেবাশ্রয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বহুল প্রচারিত মডেল রাজকীয় স্বাস্থ্য শিবির। প্রচার চলেছিল এই ক্যাম্পে নাকি বিনামূল্যে চিকিৎসা মেলে। তৃণমূল গদি থেকে সরতেই সেবাশ্রয়ের মুখোশ খুলছে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ, তার ভিত্তিতে একের পর এক এফআইআর।
একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে গিয়ে ভুল চিকিৎসার অভিযোগ, এর জন্য কারো বাদ দিয়েছে হাত, কারো পা। দেখুন বাচ্চাটার হাত গেছে, কিভাবে ক্ষতি করেছে দেখুন। দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন, একবার ঢুকলে বেরোবে না। এ তো খুনের মামলা, একে কেউ বাঁচাতে পারবে না। এই চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সেবাশ্রয়ের ক্যাম্পে বেনিয়মের পাহাড় প্রমাণ অভিযোগ। যে চিকিৎসকদের দিয়ে চিকিৎসা করানো হয়েছে তাদের অনেকেই নাকি সরকারি হাসপাতালের, এমনকি মেডিকেল পড়ুয়াদের চিকিৎসক হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ। এই চিটিংবাজ ভাইপো আল্ট্রাসোনোগ্রাফি মেশিন বাইরে নিয়ে গেছে, এক্সরে মেশিন বাইরে নিয়ে গেছে, সরকারি হসপিটালের ডাক্তারদের বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের স্টুডেন্ট ডাক্তার হতে পারে, চিকিৎসা করতে পারে, তো একবার ঢুকলে বেরোবে না। ডায়মন্ড হারবার মেডিকেলের এমনই এক চিকিৎসক চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রীকে। কাল আমি একটি চিঠি পেয়েছি, আমি ডাক্তার রাজীব বিশ্বাস, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ রেডিওলজি বিভাগে আরম্ভ চিকিৎসক হিসেবে নিযুক্ত ছিলাম। স্থানীয় নেতাদের প্রচ্ছন্ন মদতে কলেজের প্রিন্সিপাল স্যার এবং কিছু ছাত্রদের ঝামেলার ফলে আন্দোলনে থাকার জন্য হেনস্থার ভয় দিন কাটতে থাকে। আমতলা অডিটোরিয়ামে সেবাশ্রয় নিয়ে জানতে পারি সেই ক্যাম্পে ডিউটি করতে বলা হয় একজন জুনিয়র চিকিৎসক হিসেবে। নিজের সুরক্ষার কথা ভেবে আমি ডিউটি করি। পরবর্তীতে এসডিওর মাঠে মডেল ক্যাম্প ইউএসজি বিভাগ ডিউটি করার জন্য শামীম আহমেদ আমায় ডেকে পাঠান। মেডিকেল ক্যাম্পের আড়ালে দুর্নীতির আখড়া। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে তদন্ত চলছে। এদিন মুখ্যমন্ত্রী জানালেন সিআইডি, এসটিএফ এবং পুলিশ একযোগে তদন্তে নেমেছে। তো বড় জঘন্য অপরাধ এই পশ্চিমবঙ্গে এই মেডিকেল ক্যাম্প নিয়ে ভাইপো করেছে, তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সময় কথা বলবে, টাইম উইল স্পিক। আমরা আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে সমস্ত তথ্য জোগাড় করে এভিডেন্স নিয়ে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী কাজ করছি। যথা সময়ে বৃক্ষ তুমি কে, ফলে না পরিচয়তে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুঝিয়ে দিলেন যে সেবাশ্রয় কাণ্ডে যে বা যারা জড়িত রয়েছেন তাদের কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ভারত সরকারের অ্যাটমিক এনার্জি বিভাগের যেমন সাহায্য নেওয়া হচ্ছে, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট যেমন নেওয়া হচ্ছে, গোটা বিষয়টিকে ঘিরে রাজ্য সরকারের তরফ থেকে যে কড়া হাতে দেখা হচ্ছে এবং যে কারণে সিআইডি, এসটিএফ, রাজ্য পুলিশ এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে নিয়ে যে এই অভিযান এবং তদন্ত প্রক্রিয়া চলছে তাই কার্যত বুঝিয়ে দেওয়া হলো। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আশ্বাস, আশাবাদী দক্ষিণ 24 পরগনার দুই পরিবার। একটি বড় স্ক্যাম সামনে এসেছে, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পে স্ক্যাম। দেখুন বাচ্চাটার হাত গেছে, দেখুন দেখুন আরেকটা বাচ্চাকে কিভাবে বিকলাঙ্গ করেছে দেখুন। এই দিদির পাটা গেছে দেখুন। আমরা এই ব্যাপারে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশকে নিয়ে, আমাদের মেডিকেল এক্সপার্টদের নিয়ে আমরা ব্যাপক অভিযান এবং ব্যাপক তদন্তের কাজ করছি এবং এই ক্যাম্পে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসেবে ট্রিট করা হয়েছে। ভাইপো করেছে
তার সাকরেতরা করেছে, তাদের একজনকেও ছাড়ার কোনো সিন নেই। সেবাশ্রয়ের বিরুদ্ধে কড়া মুখ্যমন্ত্রী। বিধানসভায় শুভেন্দু অধিকারীর আশ্বাসের পর আশায় বুক বাঁধছেন ভুক্তভোগীরা। যেমন দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস। তার অভিযোগ, সেবাশ্রয়ে ভুল চিকিৎসার জেরেই তার পা কেটে বাদ দিতে হয়েছে। শনিবার টিভিতে মুখ্যমন্ত্রীর বিবৃতি শোনেন মালতী। তার আশা, এবার বিচার পাবেন। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে অনেক অনেক ধন্যবাদ জানাই যে তিনি আমাদের বিষয় ভেবেছেন, চিন্তা করেছেন। তিনি শেষ পর্যন্ত এই বিচারের নিষ্পত্তি করে তবে ছাড়বেন। অভিষেককে জেলে ঢোকাবেন। আমি এই আশা করি। তার ভুল চিকিৎসার জন্য আজ আমার চিরদিনের জন্য পা বাদ চলে গেল। আমি তার কাছে এই আশাই করি যে আমি সুবিচার পাবো। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের বাসিন্দা 2.5 বছরের শিশু। অভিযোগ, সেবাশ্রয়ে গাফিলতির কারণে শিশুর ডান হাত বাদ যায়। এর জন্য শিশুর মা বাবা দায়ী করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সেবাশ্রয় নিয়ে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর স্বস্তিতে মান্না পরিবার। মুখ্যমন্ত্রী আমাদের বাচ্চার ছবি দেখালেন এবং উনি আমাদেরকে মনে রেখেছেন, তার জন্য তো ওনাকে আমি ধন্যবাদ জানাই। তাদের উপরে আমি তো শাস্তি চাই, তাদের যে অন্যায়টা হয়েছে। আর আজকে আমার ছোট বাচ্চাটা পুরো একদম মানে একটা হাত পুরো মানে তার ভবিষ্যৎ কি হবে আমরা নিজেরাই এখনো বলতে চাই না। দক্ষিণ 24 পরগনার ফলতায় বিডি অফিসের মাঠ। অভিযোগ, মাঠ দখল করে তৈরি হয় সেবাশ্রয় ক্যাম্প। 8 মাস ধরে পড়ে রয়েছে কাঠামো, যে মাঠে একসময় অনেকে মর্নিং ওয়াক করতেন, বিকেলে চলতো খেলাধুলো। অভিযোগ, সেবাশ্রয়ের কাঠামো পড়ে থাকায় সেসব এখন বন্ধ। 6-7 মাস হয়ে গিয়েছে, পুরো মাঠটা নষ্ট করে দিয়েছে। এখানে বছরে ডিসেম্বরে 25, 26, 27 বিশাল বড় টুর্নামেন্ট হতো, ফলতার গর্ব। সেই মাঠটাকে অভিষেক ব্যানার্জি নিজে হাতে নষ্ট করে রেখে দিয়েছে। স্থানীয় বিডিওকে জানানো হয়েছিল, কোনো স্টেপ নেয়নি। আমরা চাইছি খেলার মাঠ উপযুক্ত করে দিতে। ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ড, এখানেও রয়েছে সেবাশ্রয়ের কাঠামো, ফলে প্রায় বন্ধ খেলাধুলো। স্থানীয়রা চান মাঠকে আগের অবস্থায় ফেরানো হোক। প্রায় 8 মাস ধরে মাঠটাকে পুরো মানে কি বলবো পুরো নষ্ট করে রেখে দিয়েছে। মাঠটাকে খেলার উপযোগী তো একদমই নয়। মাঠটাতে বড় বড় গর্ত করে রেখেছে এবং লোহার কংক্রিট দাঁড় করিয়ে এমনভাবে দাঁড় করিয়েছে যেন 5 তলা বিল্ডিং করার প্ল্যান চলছিল এখানে, এবং সেটা পুরোপুরি অবৈধ। কংক্রিটের গর্ত যা অবস্থা আছে, মাঠটা দ্রুত পরিষ্কার করে দেওয়ালে খুব ভালো হয়। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। অভিযোগ, 2025-26 সালে এখানে রিসর্ট ভাড়া করে সেবাশ্রয় ক্যাম্পের চিকিৎসক কর্মীদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। 40 দিনে বকেয়া ভাড়ার পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা। এও অভিযোগ, তৃণমূল আমলে সেই টাকা চাইতে গেলে হুমকির মুখে পড়তে হয়। রাজ্যে পালা বদলের পর এ নিয়ে বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার পিএ সুমিত রায়ের নামে নালিশ, যার ভিত্তিতে প্রিভেনশন অফ করাপশন অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। মন্ত্রী আছে দিলীপ মন্ডল, তো এখানে আমাদের ক্লাবটাকে দিতে হবে ওদের ওই সেবাশ্রয় ক্যাম্প করার সুবিধা, আমরা সেটা দিয়েছিলাম। তাতে মোটামুটি খাওয়া থাকা এবং সবকিছু মিলিয়ে প্রায় 20-30 লক্ষ টাকার মতো একটা বিল হয়, কিন্তু সেই বিলটা আমরা রিকভার করতে পারিনি। বিল চাইতে গেলে বলা হয় ঠিক আছে দেওয়া হবে, দেবো না, এটা নিয়ে বেশি জোরাজোরি না করাটা জন্যই আমাদের বলা হয় বেশি। তো সেই সময় তো আর এই নিয়ে অভিযোগ করলে অভিযোগ নেওয়ার মতো একটা অবস্থান বা পরিস্থিতি ছিল না, তাই আজকে এসে সেই অভিযোগটা করা হয়েছে। অভিষেকের যে অপারেশনাল অ্যাসেট গুলো ছিল লোকালি, যে পলিটিক্যাল লেভেলে, প্রত্যেকের উপর দায়িত্ব ছিল এত কোটি টাকা করে তুলতে হবে। ভোলা সর্দার একটা দোকান থেকে 3 লক্ষ 4 লক্ষ টাকা করে নিয়েছে। লিমিটেডের প্রাইভেট লিমিটেড হোটেলটায়, সেখান থেকে দিলীপ মন্ডল নিজে চিঠি লিখে তাদের পয়সা দিতে পারবে না, তাদেরকে সাহায্য করার জন্য আমার ধন্যবাদ জানিয়েছে। বলছে আমাদের 22খানা রুম দরকার, তাদের খাওয়া দাওয়া, ডাক্তারদের সমস্ত কিছু ফ্রি। অন্তত আমার হিসাবে শুধু ডায়মন্ড হারবার লোকসভা থেকে 250 থেকে 300 কোটি টাকা এই সেবাশ্রয়ের নাম করে তোলা হয়েছে। তো এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। নিউজ 18 বাংলা। দেখুন বাচ্চাটার হাত গেছে,